আমি যদি বলি আজকে যে সরকার, এই সরকার তো এই গণঅভ্যুত্থানের ফসল। গণ অভ্যুত্থানের যে মূল প্রত্যয়টা ছিল যে ব্যক্তির পরিবর্তনই যথেষ্ট নয়, অর্থাৎ শেখ হাসিনার যে পরিবর্তন সেটাই শুধু যথেষ্ট হবে না, ব্যবস্থার পরিবর্তন হবে, গণতন্ত্র এবং জবাবদিহিতার একটা শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আজকে যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট গণঅভ্যুত্থানের ফসল। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমি বলবো যে এখন পর্যন্ত ধারণ করতে পেরেছে। হ্যাঁ, অবশ্যই কিছু কন্ট্রাডিকশন আছে, কিছু কনফ্লিক্ট অ্যারাইজ করবে, আইন শৃঙ্খলার কিছু অবনতি ঘটেছে, এটা সত্য, এটা মিথ্যা আমি বলবো না। ভবিষ্যতে গণঅভ্যুত্থান যে কোনো সময় হতে পারে, এটা 1 বছরের মধ্যে হতে পারে, আবার 5 বছরের মধ্যে হতে পারে। এটা নির্ভর করে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা আসলে তাদের অ্যাক্টিভিটি কি ভাবে করছে, জনগণের পক্ষে কথা বলছে কিনা, কাজ করছে কিনা। সরকার যদি জনগণের কথা চিন্তা করে, জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করে, তাহলে গণঅভ্যুত্থান হবে না। মানুষ তো আর এমনি এমনি ধরেন যে রাজপথে নেমে রক্ত ঝরাবে না। মানুষ তখনই ঝরাবে যখন জনগণের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন যে ব্যক্তিগুলো থাকেন বা যে সরকার থাকেন তারা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করে। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলন, আবু সাইদ মুগ্ধ সহ 1,500-এর বেশি প্রাণের আত্মত্যাগ, যার মধ্য দিয়ে 24শে জুলাই এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ। দেখতে দেখতে কেটে গেছে 2টি বছর, কিন্তু আজ প্রশ্ন উঠেছে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল, আমরা কি তার ধারে কাছেও পৌঁছাতে পেরেছি? একদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, জুলাই সনদের মানুষের জীবন বদলানোর একটি প্রস্তাবও আলোর মুখ দেখেনি। অন্যদিকে জাতীয় সংসদের স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা আশঙ্কা প্রকাশ করে বলছেন, আগামী 100 বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না, কারণ মানুষ নিজেকে প্রতারিত ভাবছে। ঠিক এই বিভাজন ও হতাশার মাঝেই রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা, যে ঘোষণাকে সরকার নৈরাজ্য সৃষ্টির কৌশল হিসেবে দেখলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিরোধী দলগুলো বলছে তাকে ফিরতে হবে ফাঁসির রায় কার্যকরের জন্যই। বর্তমান বাস্তবতায় জুলাই চেতনার বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবি কোথায় যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? সংকট নাকি সম্ভাবনা? কোন পথে আমাদের উত্তরণ? এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। জুলাই আকাঙ্ক্ষার রাজনীতি, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ। এরপর পরে আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। শুভেচ্ছা। আমার সর্বডানে আছেন ব্যারিস্টার মাহফুজুল ইসলাম মিলন, সদস্য বাংলাদেশ বার কাউন্সিল। 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ফারুক হাসান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, জুলাই আকাঙ্ক্ষার রাজনীতি যদি আমরা বুঝতে চাই, 2 বছর পরে এসে আসলে জুলাই গণঅভ্যুত্থানকে কিভাবে মূল্যায়ন করবেন? গণঅভ্যুত্থানের আগের বাংলাদেশ, পরের বাংলাদেশের পার্থক্য কোথায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 এর সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচক যারা দেখছেন। আসলে দেখেন, গণঅভ্যুত্থান কিংবা গণবিপ্লব এটা কখন আসবে, কিভাবে আসবে, তার কোনো দিনক্ষণ কিংবা টাইম ফ্রেম বলে কিছু নেই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে গণঅভ্যুত্থান হতে পারে, গণবিপ্লব হতে পারে। আবার গণ অভ্যুত্থান কিংবা গণবিপ্লবের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে বাস্তবায়ন হবে, এটাও ভাববার কোনো কারণ নেই। ধরেন আমরা মহান মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা কিন্তু আজও পুরোপুরি বাস্তবায়ন হয় নাই। তাহলে কি আমি বলতে পারবো যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই? মানে এইভাবে বলার সুযোগ নেই। আমরা এইভাবেই বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেটা পুরোপুরি এখনো বাস্তবায়ন হয় নাই। যেসব জায়গায় বাস্তবায়ন হয় নাই সেগুলো বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে বা কাজ করা দরকার, এই আলোচনাটা কিন্তু করি। ঠিক একইভাবে আপনি যদি জুলাই গণঅভ্যুত্থানে আসেন, জুলাই গণঅভ্যুত্থানের বেলাও আমরা একইভাবে এটা বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যে পুরোপুরি ধরেন যে ব্যর্থ হয়েছে, বাস্তবায়ন একবারে হয় নাই, এটাই ভাবে আমি বলতে চাই না। বিশেষ করে মান্না ভাইয়ের কথা একটা বললেন আপনি, যে মান্না ভাই বলেছে যে একটাও আলোর মুখ দেখে নাই, আমি তার এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত না। আবার সবকিছু বাস্তবায়ন হয়েছে বা যে কারণে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছেন এই গণঅভ্যুত্থানে, তাদের যে আত্মত্যাগ, তাদের যে লক্ষ্য, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য, সেটা পুরোপুরি বাস্তবায়ন হয়েছে। মাহমুদুর রহমান মান্না আলোচনা করেছেন যে জুলাই আকাঙ্ক্ষার ধারে কাছেও আমরা যেতে পারিনি। আসবো। এরপরে দেখেন রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, তিনি একজন ধরেন যে তুখোর একজন বক্তা এবং পার্লামেন্টে বরাবরই ভালো বক্তব্য রাখেন। বিশেষ করে তার গতকালকের এই বক্তব্যে আমি নিজেও মর্মাহত হয়েছি। তিনি যেভাবে বলেছেন যে আগামী 100 বছরেও বাংলাদেশে গণঅভ্যুত্থান হবে না। তা আমি জানি না আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তো নানান কারণে নিজে হতাশার মধ্যে নিমজ্জিত রয়েছেন,
সেই জায়গা থেকে হয়তো বা তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন কিনা আই ডোন্ট নো। বাট এই যে গণঅভ্যুত্থান 100 বছরে হবে না, বা ধরেন যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা একবারে বাস্তবায়ন হয় না, এগুলো বলে আসলে এক প্রকারের এই গণঅভ্যুত্থানকে আমরা ডিমোরালাইজ করার চেষ্টা করি, আন্ডারমাইন করার চেষ্টা করি। তার মানে গণঅভ্যুত্থান করে আসলে আলটিমেটলি কোনো লাভ হয় নাই, মানে এইভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করি। গণঅভ্যুত্থান তো আমাদের অনেক কিছু দিয়েছে। আমি যদি বলি আজকের যে সরকার, এই সরকার তো এই গণঅভ্যুত্থানের ফসল। আপনাকে মনে হয় না যে আজকে যদি এই গণঅভ্যুত্থান না হতো তাহলে বিএনপি সরকার আজকে সরকার গঠন করতে পারতেন না? আজকে যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট গণঅভ্যুত্থানের ফসল। এই যে আমি আপনি আজকে মুক্তভাবে এখানে কথা বলার সুযোগ পেয়েছি, আমি জানি না যে বিগত 15-16 বছর এইভাবে মুক্ত চর্চার সুযোগ হয়েছিল কিনা। এই যে আমাদের মাহবুব আজিজ ভাই, তিনি এখানে বক্তব্য দিবেন, গেট থেকে বের হয়ে তিনি সুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা আই ডোন্ট নো। বিগত 15 বছর এই পরিস্থিতি ছিল না, মানে মিডিয়ার ওই স্টুডিওতে টকশো করে গেট থেকেই অনেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে গুম করা হয়েছে, এরকম অসংখ্য ইতিহাস। আপনি এই 2 থেকে 2.5 বছরে একটা সিঙ্গেল এক্সাম্পল দেখান তো যে একটা মানুষকে গুম করা হয়েছে, একটা মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। এগুলো কি আপনাদের কাছে অর্জন মনে হয় না? এগুলো তো অবশ্যই অর্জন, কিন্তু আপনারা এই অর্জনগুলোকে আসলে চোখে দেখেন না। মানে আপনি যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে তাদেরকে মিন করছি যে তারা আসলে এই অর্জনগুলো দেখতে পাচ্ছে না, তারা এই অর্জনগুলোকে অর্জন মনে করে না। তারা অর্জন মনে করে যে আওয়ামী লীগ কেন রাজনীতির মাঠে নাই, আওয়ামী লীগের রাজনীতি কেন অ্যালাইভ নাই, আওয়ামী লীগ কেন প্রাসঙ্গিক না, তারা এই জিনিসটাকে বারবার ফিল করে। আমি যদি আপনাকে একবারে চোখে আঙুল দিয়ে মানে দেখিয়ে দিয়ে বলি যে বিগত 17 বছরে এরকম অনেক নেতা ছিল, নেত্রী ছিল, যারা ধরেন যে মিডিয়াতে এসে অনেক গরম গরম বক্তব্য দিত সরকারের বিরুদ্ধে, আবার দেখা যেত তাদের নামে কোনো মামলা নেই, তাদেরকে কোনোদিন জেলে যেতে হয় নাই, তাদের গায়ে কোনো আওয়ামী লীগের একটা ধাক্কা পর্যন্ত লাগে নাই। এরকম নেতা নেত্রীর অভাব নাই, এই পার্লামেন্টেও আছে। সুতরাং তারা তো মনে করবেই যে আগামী 100 বছর কোনো গণঅভ্যুত্থান হবে না, বিকজ অফ আওয়ামী লীগ এই স্বপ্ন দেখতেন যে 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় আছি, সুতরাং আমাদেরকে হটানোর মতো কোনো শক্তি এই বাংলাদেশে নেই, ভবিষ্যতেও আসবে না। তো এই আওয়ামী লীগ তো নাই, গেছে, চলে গেছে, কোথায় পালিয়ে গেছে, বিতাড়িত হয়েছে। তো সুতরাং ভবিষ্যতে গণঅভ্যুত্থান যে কোনো সময় হতে পারে, এটা 1 বছরের মধ্যে হতে পারে, আবার 5 বছরের মধ্যে হতে পারে। এটা নির্ভর করে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা আসলে তাদের অ্যাক্টিভিটি কি ভাবে করছে, জনগণের পক্ষে কথা বলছে কিনা, কাজ করছে কিনা। সরকার যদি জনগণের কথা চিন্তা করে, জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করে, তাহলে গণঅভ্যুত্থান হবে না। মানুষ তো আর এমনি এমনি ধরেন যে রাজপথে নেমে রক্ত ঝরাবে না। মানুষ তখনই ঝরাবে যখন জনগণের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন যে ব্যক্তিগুলো থাকেন বা যে সরকার থাকেন তারা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করে। এখন আমাদের দেখার বিষয়, বর্তমান যারা সরকারে রয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত, এই নির্বাচিত সরকার আসলে জনগণের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন করছেন। এখন আসেন এই যে গণঅভ্যুত্থানের মূল্যায়ন। হ্যাঁ, আমাদের যে এক্সপেকটেশন, যে প্রত্যাশা ছিল, আসলে বর্তমান সরকার অনেকটাই বাস্তবায়ন করতে পারে নাই, বা করার আগ্রহ খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। এখন ধরেন এখানে ইন্টারিম সরকারকে আমরা বড় একটা জায়গায় দায়ী করছি, লিগালাইজ করছি তাদের, বিকজ অফ তারা যেহেতু গণঅভ্যুত্থানের পরপরই দায়িত্ব গ্রহণ করেছিলেন। এখন এখানে আরেকটা বড় প্রশ্ন, দেখেন ইন্টারিম সরকারকে কিন্তু আমরা জনগণের সমর্থিত সরকার বলছি, বাট তারা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না। নির্বাচিত এবং সমর্থিত এই দুটো জায়গায় অনেক ফারাক। যেমন আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার যদি একটা ভুল করে তার দিকে 50টা আঙ্গুল সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে যায়, তাকে প্রশ্ন করে, তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা অনেক বড় এখানে। আর ইন্টারিম সরকারের জায়গায় অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির যে জায়গা, এই জায়গাটা ছিল অনেক কম, বিকজ অফ জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন নাই, বাট জনগণ সমর্থন দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি বর্তমানে সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সুতরাং এই সরকার যদি জনগণের সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ না করে, তাহলে কিন্তু ভবিষ্যতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব ফারুক হাসান, ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মনে যে জনপ্রত্যাশা তৈরি হয়েছিল, 2 বছরের ব্যবধানে তার কতটুকু পূরণ করতে পারলাম আমরা? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। আপনি ঠিকই বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের যে প্রবল প্রত্যাশা এবং গণ অভ্যুত্থানটি যে কারণে হয়েছিল সেগুলো আমরা সবাই অবগত, যে আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন এবং সর্বশেষ 3টি নির্বাচন নিজেরা করবার যে নানান ছলচাতুরি আমরা দেখেছি, এবং শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের অপশাসনের বিরুদ্ধে মানুষ নেমেছে রাজপথে। এবং গণ অভ্যুত্থানের যে মূল প্রত্যয়টা ছিল যে ব্যক্তির পরিবর্তনই যথেষ্ট নয়, অর্থাৎ শেখ হাসিনার যে পরিবর্তন সেটাই শুধু যথেষ্ট হবে না, ব্যবস্থার পরিবর্তন হবে, গণতন্ত্র এবং জবাবদিহিতার একটা শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে।
যে প্রত্যাশা বহু বছর ধরেই আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেখেছি, তার পরবর্তীতে 80 দশকেও কিন্তু একটা বিরাট স্বৈর শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল 10 বছরে। তারপরে 91-এর যে রাজনৈতিক সরকার, সেখানেও কিন্তু সেই একই প্রত্যয় ছিল। পরবর্তীতে 3টি নির্বাচনের পর 111-এর একটি সরকার সেই জায়গা থেকে একদম পেছনের দিকে নিয়ে যায়। একটি বিরাজনীতিকরণের ধারায় দেশকে নিয়ে যাবার যে একটি অতৃপ্ত স্বপ্ন তারা দেখে, সেটাই যেন অন্তর্বর্তীকালীন সরকার এই 24 আগস্টের পরবর্তীতে দায়িত্বে এসে তা পূর্ণ করতে চায়। 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত অবশ্যই ঠিক আছে, মানুষের পরিষ্কার একটা চাহিদা যে আমরা গণতন্ত্র এবং জবাবদিহিতাপূর্ণ শাসন চাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে 18 মাসে যা করলেন সেইটা গণতন্ত্রের পক্ষে কতখানি বাস্তবসম্মত তাদের পদক্ষেপগুলো। এখানে ডানপন্থার বিকাশ দেখা গেল, সাম্প্রদায়িক শক্তির উত্থান দেখা গেল, যা এই 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে একেবারেই যায় না। যে গানগুলো আমরা শুনেছিলাম, যে নরনারীর একেবারে অবাধ অংশগ্রহণ ছিল আপনার আন্দোলনে, বিশেষ করে ছাত্রীদের, বিশেষ করে নারীদের, সেই নারীদেরকে বিভিন্ন জায়গা থেকে দূরে ঠেলে দেওয়া হলো। এবং যে রাজনৈতিক দলটি আবির্ভূত হলো এই গণঅভ্যুত্থানের হাত ধরে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায়, সেই এনসিপিতেও কিন্তু নারীদেরকে আমরা দেখতে পেলাম না প্রথম সারিতে। তাহলে তো বিগত সময়ের সমাজের, আমরা যদি মেরুকরণের কথা বলি, বিভাজনের কথা বলি, সেটি আরো তীব্র হয়েছে। সেইটা তীব্র করার চেষ্টা হয়েছে এবং সেই চেষ্টাতে আমরা একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির, সামাজিক সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি, যেখানে নারীর অংশগ্রহণ নাই হয়ে যাচ্ছে, যেখানে সাম্প্রদায়িক শক্তির এক ধরনের আস্ফালন দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন বয়ান আমরা দেখতে পাচ্ছি। আমরা যেরকম 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো ধরনের কথাবার্তা, যেহেতু এটা অযৌক্তিক, এগুলো শুনতে আগ্রহী নই, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু আমরা আগ্রহী নই, কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে কিন্তু সেগুলো নিয়ে কোনো সাজার ব্যবস্থাও নাই, সেগুলো নিয়ে আপনি সামাজিক গণমাধ্যমে কিন্তু ট্রলও করা হয় না, ইচ্ছা মতো যা খুশি বলে ফেলা হয়। এই কথাও বলা হয়েছে যে 7ই নভেম্বর 1975 সালে বিজয় দিবস হয়েছে, জামাতের এক নেতা বলেছেন, তিনি টক শোতেও অংশগ্রহণ করেন এবং যা খুশি তা বলে যান। তো এই সমস্ত যখন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন একটা সামাজিক গণমাধ্যমে বিভিন্ন জায়গায় এক ধরনের মব ট্রায়াল হচ্ছে এবং সেই মব ট্রায়ালে অংশগ্রহণ করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফারুকী সহ কয়েকজন। ফারুকী নিরাপদ দূরত্ব অস্ট্রেলিয়ায় বসে আছেন, কিন্তু তিনি এমন কিছু বয়ান দিচ্ছেন যে বয়ানগুলো আমাদের এই যে রাজনৈতিক বিভাজন যেটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেইটার একজনের টেক্সট আপনি দেখুন, তিনি যেই লেখাটি লিখছেন এবং একটি পত্রিকায় সেটা ছাপাও হচ্ছে, এখানে এক ধরনের ইসলামিকীকরণ রাজনীতির ভেতরে সেটা তিনি লিখে বলবার চেষ্টা করছেন যে এই দেশে নাকি মুক্তিযুদ্ধের নামে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে, ইসলামের বিরুদ্ধে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই রাজনীতিটা কিন্তু আমরা শুনেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে টুপি দাড়ি দেখলেই নাকি তাদেরকে প্রগতি বিরোধী বলা হতো। এই কথা কিন্তু সত্য নয়। টুপি দাড়ির যে পরিস্থিতি, এটা বাংলাদেশে কিন্তু ঘরে ঘরেই আছে। কোন ঘরে আপনার ধর্মের অবমাননা করা হচ্ছে, কোন ঘরে আপনার ভাই বা বিভিন্ন ধরনের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক ছেদ হয়ে গেছে। আমাদের তো এই দেশটা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে যার ধর্মের অনুশীলন নিয়েই তো আমরা এখানে একে অপরের সঙ্গে একসাথে ছিলাম। এই কথাগুলো কেন সামনে নিয়ে আসা হলো? নিয়ে আসা হলো ওই বিভাজনের রাজনীতি, যে আমরা ভারত বিরোধিতা করব, আমরা ইসলামের যে বিরোধিতা করা হয়েছে এরকম একটা যুদ্ধ তুলব এবং আমরা এক ধরনের পাকিস্তান কেন্দ্রিক রাজনীতি করব। বারবার ভারত বিরোধিতার কথা বলা হচ্ছে, কিন্তু একবারও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিটি নিয়ে কথা বলছেন না এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে চেলাপেলারা আছে যারা এই ধরনের রাজনীতির বিভাজনের এখনো ঘি মাখন খেতে চান। আপনি দেখুন যে এই উপদেশটা যেই আপনার জাদুঘর তৈরি করেছিলেন, জুলাই জাদুঘর নিয়ে 150 প্রায় 150 কোটি টাকার একটি দুর্নীতির অভিযোগ এসেছে। এত বড় একটা স্থাপনা সেখানে আছে যেখানে গণভবনে প্রধানমন্ত্রী থাকতেন, সেই স্থাপনার পরে আবার কেন 150 কোটি টাকা খরচ হবে? এটা ওপেন হলেই দেখা যাবে আসলে এই 150 কোটি টাকা কোথায় খরচ হয়েছে। এবং সেখানে আপনার টেলিভিশনে আপনার অনুসন্ধানী রিপোর্ট এসেছে, বিভিন্ন পত্রিকায় রিপোর্ট এসেছে যে সমস্ত ভুইফোর প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের ফিল্ম তৈরি করা হয়েছে, নানান কিছু তৈরি করা হয়েছে। অর্থাৎ জুলাইকেও যখন ব্যবসার হাতিয়ার করে ফেলা হয়, যেভাবে মুক্তিযুদ্ধকেও ব্যবসার হাতিয়ার করা হয়েছে, এবং এই সব কিছুই যদি রাজনীতিতে ব্যবসার হাতিয়ার হয়ে যায় এবং ক্ষমতার পালা বদলের এক ধরনের চাবিকাঠি হয়, তখন কিন্তু জাতি প্রতারিত হয়। এবং ওই জায়গায় যে বিভাজনের রাজনীতি এবং অর্থাৎ আমরা একটা বড় শক্তিকে সমাজ থেকে অনুপস্থিত
অনুপস্থিত করে দেব এবং সেই বড় শক্তিকে অনুপস্থিত করার জন্য আমরা বেটার রাজনীতি করব। আপনি যদি আওয়ামী লীগকে অনুপস্থিত করতে চান, আপনাকে বেটার রাজনীতি করতে হবে। আপনাকে বলতে হবে, ভাই আপনি এই দুর্নীতি করেছিলেন, এইভাবে মানুষ হত্যা করেছেন, সেই কারণে আপনি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে আমরা অপ্রাসঙ্গিক করে দেবো। আপনি ইসলামের শত্রু, আপনি এটার শত্রু, ওটার শত্রু, আপনি টুপিদারি দেখতে পারেন না। এই সমস্ত কথাবার্তা কিন্তু কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমি যেহেতু আপনাদের এখানে সময় নষ্ট হবে, কিন্তু অনেক ভিডিও আছে, ইসলামিক নেতারাই বলেছেন যে আপনার 24-এ ইয়েতে আপনার যে শাপলা গণহত্যার কথা বলা হয়, সেখানে কিন্তু সেই অর্থে গণহত্যা হয় না। কিছু হত্যা হয়েছে বলে বটে, কিন্তু সেটা গণহত্যা বলতে যা বোঝায় তা কিন্তু নয়। এটা ইসলামিক নেতাদেরই ভাষ্য, তখনকার গণমাধ্যমের ভাষ্য। অর্থাৎ সকল হত্যাকেই যদি আমরা গণহত্যা বলে দেই। আরেকটা জিনিস আমরা ভুলে যাই, শাপলা চত্বরে এই যে হেফাজতের সম্মেলনটি কেন হয়েছিল, এটা কি মানুষের মনে পড়ে? তখন হয়েছিল কারণ গণজাগরণের বিরুদ্ধে একটা বিরাট সমাবেশ করতে হবে। গণজাগরণ ছিল এই আপনার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন। যুদ্ধাপরাধীর বিচার চাইলে সেখানে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এইটার সাথে তো কোনো সম্পর্কই নাই, কিন্তু মুক্তিযুদ্ধকে ইসলামের সাথে সাংঘর্ষিক করে ফেলা হয় এবং তখন একটা খুব সক্রিয় একটি গোষ্ঠী তা করে। আপনারা একটু গণমাধ্যম উল্টালেই দেখতে পারবেন যে তখন 13 জন ব্লগারকে হত্যা করা হয়। এবং এই যে কেউ যে কোনো কথা বলবেন, আজকে মুক্ত মতের একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আপনার ফৌজদারি আইন কানুন থাকবে, কেউ যদি ধর্মের অবমাননা করে তার জন্য কিন্তু আইন আছে। আপনি মব সন্ত্রাস করে তাকে মেরে ফেলতে পারেন না, আপনি হুমায়ুন আজাদকে ভাবে কোপাতে পারেন না। এই সমস্ত কোপাকুপি, এই সমস্ত মারামারি নিয়ে একটি কথাও আপনি শুনবেন না, খালি শুনবেন যে গণহত্যা হয়েছে এবং সেই হত্যা করেছে শেখ হাসিনা, হত্যা করেছে বিডিআর এর হত্যা করেছে, সব কিছু তারা করেছে। কিন্তু তাতে মূল যে অপরাধটি 24-এর যে অপরাধ, সেটা কিন্তু তখন আবার ছোট হয়ে যায়। আপনি 24-এর যে অপরাধ, সেই অপরাধের একদম সরাসরি বিচার করতে হবে এবং সেটার জন্য একটি আলাদা ট্রাইব্যুনাল করলে ভালো হতো। ওই ট্রাইব্যুনাল যখন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, দুটি বিচারে কিন্তু শেষ পর্যন্ত ঝুলে যাবার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আপনি শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী নিয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তিনি কথা বলতে বলতে হেসে ফেলেছিলেন। এগুলোও কিন্তু আপনার বিচারকে প্রহসনে রূপান্তরিত করে। একটা শক্তিশালী বিচার হোক, যেই সমস্ত নানান ষড়যন্ত্রের কথা আমরা শুনেছি সেগুলো সামনে আসুক। সবচেয়ে বড় কথা, মানুষের জীবনের চেয়ে বড় কোনো কিছু দামি নয়। মানুষ জীবন দিয়েছে, তার বিচার মানুষকে পেতে হবে। ব্যারিস্টার মাহফুজুল ইসলাম, বিএনপি সরকার পরিচালনার ক্ষেত্রে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটা ধারণ করতে পেরেছে বলে মনে করেন? দেখুন, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমি বলবো যে এখন পর্যন্ত ধারণ করতে পেরেছে। হ্যাঁ, অবশ্যই কিছু কন্ট্রাডিকশন আছে, কিছু কনফ্লিক্ট অ্যারাইজ করবে, আইন শৃঙ্খলার কিছু অবনতি ঘটেছে, এটা সত্য, এটা মিথ্যা আমি বলবো না। কিন্তু দেখেন, একটা দেশ যেভাবে পরিচালিত হওয়া উচিত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সুষ্ঠু একটা সংসদ থাকবে, যেখানে মানুষ কথা বলতে পারবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে, সব কিছু কিন্তু আমরা এটার প্রতিফলন পেয়েছি। আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু পেয়েছি। খুবই দুঃখজনক, অনেক মানুষ মারা গিয়েছিল ছাত্র জনতার যে বিপ্লব, গণ অভ্যুত্থান, তাদের ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এখন এই নতুন বাংলাদেশটাকে গড়ার সময় আসলে এটাকে কতটুকু সাকসেস না, এটাকে যদি আমরা থ্রো আউট করি তাহলে হবে কি, এটা আসলে প্রশ্নবিদ্ধ হবে। দেখেন, 1971 সালে যুদ্ধ জয় করে আমরা যখন স্বাধীন একটা বাংলাদেশ পেলাম, আজকে কত বছর চলে গেছে আমরা দেখেছি, আজকে আপনার প্রায় 57 বছরের মতো চলে যাচ্ছে, তাই না? তো এখানে কি আমরা কি বলতে পারি যে মুক্তিযুদ্ধের চেতনা আমরা পুরোপুরি এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পেরেছি? আমি তো বলবো যে অনেকের মনে এখনো আছে যে না, মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়ন করতে পারিনি। তাহলে এই 24-এ গণ অভ্যুত্থান হলো, সাথে সাথে কি আমরা এই কয়দিনে কি আমরা এইটা বাস্তবায়ন করতে পারবো? না, সময় লাগবে। তবে তাদের যে ত্যাগ, এটা আমাদের মাথায় রাখতে হবে। বর্তমান গভর্নমেন্টকে মাথায় রাখতে হবে, বিরোধী দলকে মাথায় রাখতে হবে, আমরা যারা কথাবার্তা বলি আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, জনসাধারণকে মাথায় রাখতে হবে। দেখেন, আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি 5ই আগস্টের পরে। আমরা আশা করেছি দুর্নীতি এখান থেকে চলে যাবে, আমরা আশা করেছি যে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না। তবে একটা দেশ যখন 17 বছর ধরে বিভিন্নভাবে করাপশনের মধ্যে থাকে, বিভিন্নভাবে আইন শৃঙ্খলার অবনতির মধ্যে থাকে, তিনটা নির্বাচন আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়েছে, আমি ডামি নির্বাচন, এগুলো দেখেছি। তো 17 বছর একটা দেশকে পিছিয়ে নিয়ে যখন যাওয়া হয়েছে, আমরা তো ভাবতে পারি না যে 2 বছরের মধ্যে এই দেশটা একটা সুন্দর একটা দেশে পরিণত হয়ে যাবে। হ্যাঁ,
তবে আশার আলোকেই আমরা দেখছি যে এখনকার যে গভর্নমেন্ট আছে তারা কিন্তু চেষ্টা করছে, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ফেলার হচ্ছে, সাথে যে পারবে তা না, একটা দেশকে গড়তে সময় লাগবে। এটা শুধু যে গভর্নমেন্টের ব্যাপার আমি তা বলবো না, এটা আমাদেরকেও এগিয়ে আসতে হবে। দেখেন এই যে আজকে একটা সারাদিন ধরে আপনার কিন্তু বৃষ্টি হলো, তাই না? এবং আমরা বৃষ্টিতে দেখলাম কি জলাবদ্ধতা শুরু হয়েছে। তো এই যে জলাবদ্ধতা শুরু হয়েছে, আমরা কিন্তু গভর্নমেন্টকে দোষারোপ করা শুরু করে দিলাম যে গভর্নমেন্ট এসে কি কাজ করলো, কি করলো না, এত পানি কেন জমছে। অথচ দেখেন এই আপনার যখন ড্রেনেজ ব্যবস্থাটা যখন দেখতে যায় আর কি, তখন দেখা গেছে হাজার হাজার শত শত এই প্লাস্টিকের বোতল বলেন, পলিথিন বলেন, এগুলো আমরা সাধারণ জনগণই ফেলে রেখে কিন্তু আরও জ্যাম সৃষ্টি করেছি। অবশ্যই তাদের অপরলতা আছে, গভর্নমেন্টের আরও এগিয়ে আসা উচিত, কিন্তু আমাদের জনগণকেও কিন্তু এগিয়ে আসতে হবে। এই আন্দোলন, গণ অভ্যুত্থান সাকসেস তখনই হবে যখন একটা গভর্নমেন্ট এবং সাধারণ জনগণ একসাথে কাজ করবে, তাছাড়া কিন্তু এটা কখনো সাকসেস হবে না। রবিন ফারহানা বলেছে দেশে আগামী 100 বছর আর কোনোদিন গণ অভ্যুত্থান হবে না। তিনি বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল, শেষবারের মতো মানুষ জীবন বাজি রেখেছিল, তারপর মানুষ দেখলো এটি কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশের উগ্রবাদের নতুন উত্থান এবং অদ্ভুতভাবে কিছু নেই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প। তিনি এটা হতাশা থেকে বলেছে আর কি। উনি যদি এই গভর্নমেন্ট পক্ষে থাকতো তাহলে আমি বিশ্বাস করি উনি হয়তো এটা বলতো না। ওনার কাজ হচ্ছে যে একটা বিরোধী একটা বক্তব্য রাখতে হবে, বক্তব্য রাখবো, এরকম একটা যে স্টেটমেন্ট। আমি খুবই হতাশ, ওনার মতো একটা মানুষ 100 বছরে গণ অভ্যুত্থান হবে না। এই গভর্নমেন্ট যদি এমন কোনো কাজ করে যে ফ্যাসিস্টের মতো যদি তারাও কাজ করে, এই গভর্নমেন্টের বিরুদ্ধে কি গণ অভ্যুত্থান হবে না? এই গভর্নমেন্টের বিরুদ্ধে হবে। গণ অভ্যুত্থান কি আমরা বলবো যে আর কিছুদিন পর গণ অভ্যুত্থান হবে না, 20 বছর পর হবে না? আমরা অতীত ইতিহাসে কি দেখেছি? আমরা 1969 সালে গণ অভ্যুত্থান দেখেছি না? ওই সময় কি গণ অভ্যুত্থান হওয়ার মতো সিচুয়েশন ছিল না, কিন্তু তারপরে হয়েছে। আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থান হয়েছিল 1990 সালে, আমরা দেখেছি। আমরা 2024 সালে দেখেছি। আমরা তো 24 সালে 5ই আগস্টের পরও বিশ্বাস করতে পারতাম না যে আসলে কি গণ অভ্যুত্থানে আমরা কি দেশ আবার স্বাধীন হলো। 17 বছর ধরে আমরা এতটা নিপীড়িত হয়েছি, সাধারণ জনগণ বলেন, সরকার দলীয় যারা এখন বিএনপির লোকজন বলেন, আমরা কিন্তু এটা মানে কখনো বিশ্বাস করতে পারিনি বা বিশ্বাস করতে কষ্ট হতো, এতটা নিপীড়ন হয়েছে। গণ অভ্যুত্থান কখন হবে, মানুষ যখন বিস্ফোরণ কখন ঘটবে, এটা উই নেভার নো। কিন্তু যদি এমন কোনো কাজ করা হয় যেগুলা সংবিধান পরিপন্থী কাজ, আবার যদি ফ্যাসিস্টের কোনো কিছু করা হয়, ফ্যাসিস্টের মতো যদি আচরণ করা হয়, গণ অভ্যুত্থান আবারও হবে। জনাব মাহবুব আজিজ, একই বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই। ব্যারিস্টার রবিন ফারহানা কি ব্যক্তিগত হতাশা থেকে মন্তব্য করেছে, নাকি আসলেই জুলাই গণ অভ্যুত্থানের পর গুটি কয়েক মানুষের আসলে যদি বলি যে ভাগ্য বদলে গেছে? না, উনি কেন বলছেন সেটা উনি বলতে পারবেন, কিন্তু একটা রাজনৈতিক বিশ্লেষণ তো আছেই, এবং সেই রাজনৈতিক বিশ্লেষণে কি আমরা দেখি নাই যে আঙ্গুল ফুলে কলা গাছে, কিন্তু আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে। যারা 2000-2500 টাকার স্যান্ডেল পরতো তাদেরকে তো আমরা দেখছি যে তারা কি ধরনের বিলাস বেশনে ব্যস্ত হয়েছেন। তো এই বিষয়গুলোর আসলে উৎপত্তি কোথায়, এই প্রশ্নগুলো করা যাবে না? করলে তাকে ফ্যাসিস্টের দোসর বলবেন? এবং আপনি যখন তার নির্বাচনী এলাকায় যাচ্ছেন, 200 গাড়ি নিয়ে যাচ্ছেন একজন তরুণ ছাত্রনেতা। আমরা কিন্তু ছাত্রনেতাদের বিরুদ্ধে বলছি না, কিন্তু সব কিছুর তো একটা প্রক্রিয়া আছে। একটি গাছ কিন্তু হঠাৎ করে 6 ফুট লম্বা হয়ে যায় না, তাকে ধীরে ধীরে ওই জায়গায় যেতে হয়। রাজনীতি কিন্তু 3 মাসের একটা ব্যাপার নয়। একটা রাজনৈতিক দলের ধীরে ধীরে একটা জায়গাতে আত্মপ্রকাশ করতে হয়। এই যে এনসিপির কথা আমরা বলছি, তাদের রাজনৈতিক গঠনতন্ত্র কি, তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, দর্শন কি, কিছুই আমরা জানি না। আমরা শুধু জানি তারা বলে যে আমরা মধ্যপন্থী একটা দল। কিসের মধ্যপন্থী? তারা অর্ধেক মুসলিম অর্ধেক হিন্দু নাকি অর্ধেক মার্কসিস্ট অর্ধেক ইসলামিস্ট? আমরা মধ্যপন্থী ব্যাপারটাই তো বুঝলাম না। এবং আপনি দেখুন যে তারা শেষ পর্যন্ত গিয়ে জামাতের বি টিম হয়ে গেল। এবং যেই গণ অভ্যুত্থানে তাদেরকে আমরা সম্মুখ সারিতে দেখলাম, তাদের অনেকেই, এনসিপি শুধু গণ অভ্যুত্থান করেছে এই কথাটা সত্য নয়, সকলেই দলমত নির্বিশেষে সেখানে সব মানুষই ছিল, কিন্তু একটা নেতৃত্বের সারিতে তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিল। এবং সেটা কি তাহলে জুলাই রাজনৈতিক বৈধতা অর্জনের হাতিয়ারে পরিণত হলো কিনা, আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। তো জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, দিন শেষে জুলাই কি রাজনৈতিক বৈধতা অর্জনের হাতিয়ারে পরিণত হয়েছে? জি, কারো কাছে, এবং একটা বিশেষ গোষ্ঠীর কাছে, যারা হঠাৎ করে রাজনীতিতে একটা বড় অংশ স্টেক
হোল্ডার হয়ে উঠতে চেয়েছিল। আপনি দেখুন নির্বাচনে যদি বিএনপি 2/3 ভোট না পেত, তাহলে এই যে সাম্প্রদায়িক শক্তি, যেই উত্থান আমরা দেখলাম, তারা কিন্তু পিআর পদ্ধতিটা যেভাবে পাশ করে একটা নতুন প্রক্রিয়া তৈরি করতে চেয়েছিল, সেটাতে দিকে তারা চলে যেত। কিন্তু বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছে 11টি, এবং সেইখানে কিন্তু তারা শুরু থেকে বলে আসছে যে এই আনুপাতিক হারে এই যে উচ্চ আসনে তারা রাজি নয়। এবং আমাদের মতো একটি দরিদ্র দেশে আদৌ কি আরও 100 এমপির প্রয়োজন আছে? আমরা যেই 300 এমপির যেই পদ্ধতিতে আমরা দীর্ঘদিন ধরে আমরা অভ্যস্ত, সেখানেই কি আমরা সুশাসন নিশ্চিত করতে পেরেছি? আমরা সুশাসন নিশ্চিত করবার জন্য তো আসলে সংখ্যার প্রয়োজন হয় না। এমপিদের যেই সমস্ত কার্যকর যেই প্রক্রিয়াগুলো আমরা দেখতে পাই সমাজে, আমরা এখন পর্যন্ত বিএনপির কাছে কিন্তু গুম কমিশন বলুন, বিচার বিভাগের পৃথকীকরণ বলুন, দুদক বা পুলিশ সংস্কার বলুন, সর্বোপরি যে 11টি সংস্কার কমিশন হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যে 2-1টি ভালো কাজ হয়েছে, তার অন্যতম প্রধান হচ্ছে যে 11টি সংস্কার কমিশনের রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র সংবিধান সংস্কার ছাড়া কোনো সংস্কার কমিশন নিয়ে আলাপ আলোচনা আপনি সংসদে শুনবেন না। এমনকি নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে একটি কথাও বিএনপি, জামাত, এনসিপি কিন্তু বলছে না। কেন বলছে না? এবং তাদের যদি কোনো আগ্রহ থাকতো যে আদৌ বাংলাদেশের সংস্কার সত্যিকার অর্থে তারা চায়, তাহলে তো তারা এই রিপোর্টগুলো নিয়ে আলাপ করত। তারা শুধুমাত্র এই এক ধরনের প্রীতিময় একটা সংসদ এখানে তৈরি করছে, যেটা আমরা আওয়ামী এবং জাতীয় পার্টির মধ্যে দেখেছিলাম। সেটারই একটি আলাদা ভার্সন কিন্তু আমরা আজকে দেখছি। সাথে সাথে আমরা দেখছি যে জুলাইয়ের রাজনীতিকে কিভাবে বৈধতার হাতিয়ারে পরিণত করার জন্য কিছু কিছু রাজনৈতিক বয়ান। আমি জাস্ট 30 সেকেন্ডও না, 15 সেকেন্ড সময় নেব। মানুষ মারা গেছে, এটা ঠিক, হ্যাঁ মারা গেছে, মানুষ মারা গেছে, 77ও মারা গেছে, কিন্তু সংখ্যা খুবই কম। এই যে বলছেন কি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ, উনি নিজে বলছেন যে শাপলা চত্বরে মানুষ মারা গেছে খুবই কম। যা বলা হচ্ছে, এমনকি হেফাজত তাদের তালিকাটা দিতে পারেনি আজকে পর্যন্ত। তাহলে এইখানে কেন গণহত্যার কথা তোলা হলো? সেই গণহত্যার কথা তুলে যারা এই বিষয়ে প্রশ্ন করছে তাদেরকে বলা হচ্ছে যে তারা যে কোনো আন্দোলন নিয়ে তো আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক বয়ান দেখি যারা মাহবুব আজিজ। যেমনটি আমরা যদি আওয়ামী লীগের প্রসঙ্গ আনি, আমরা তো দেখছি জুলাইকে তারা বিতর্কিতভাবে উপস্থাপন করছে। তারা কোনোভাবে এটাকে গণ অভ্যুত্থান মানতে রাজি নয়, তারা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। ঠিক আছে, এইটা কেউ কেউ হয়তো ষড়যন্ত্র হিসেবে দেখবে। আপনাকে তো তখন সেখানে তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে। কেউ ষড়যন্ত্র দেখলেই তাকে আপনি জেল ফাঁস দিয়ে দেবেন? এটা তো তার গণতান্ত্রিক অধিকার যে হ্যাঁ তিনি সেটা মনে করেন। আপনি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন, এই যে দেখুন আপনার এই হত্যাগুলো কি করে হয়েছে, তার তো জবাব দিতে হবে। আপনি জামাতে ইসলামীও তো বলে যে ঠিক গণহত্যা হয়নি 71 সালে, 71 নিয়ে তাদের ভিন্ন বয়ান রয়েছে। এবং সেখানে 16 ডিসেম্বর আত্মসমর্পণ দলিলে বলা আছে সিভিল আর্ম ফোর্স আত্মসমর্পণ করলো। তো সিভিল আর্ম ফোর্সটা কারা? এই জামাত ইসলামী, আলবদর, এই শামস। তো সেই 14 ডিসেম্বর বাড়ি বাড়ি থেকে তুলে নিয়েছে, তারা সেটা অস্বীকার করছেন। অস্বীকার তো করতেই পারেন, আপনি যদি উপযুক্ত প্রমাণ এবং দালিলিক প্রমাণাদি আপনি সাব্যস্ত করেন, আপনি যদি সেখানে প্রদান করেন, তাহলে তো আর এগুলো টিকবে না। আওয়ামী লীগের ক্ষেত্রেও আপনাকে যুক্তি, তর্ক এবং আইনের একটা শাসন আনতে হবে। আপনি যদি আইনের কাজ নিজের হাতে নিয়ে নেন এবং তার পক্ষে আপনি যেমন 4 কোটি লোক যদি ভোটার হয়ে থাকে, 3 কোটি লোক যদি আওয়ামী লীগের ভোটার হয়ে থাকে, 2 কোটি হোক, যেই পরিমাণে হোক, আছে তো সেই তাদেরকে আপনি সকলকে তো খুনি বলতে পারেন না। যারা নেতৃত্ব দিয়েছিল তারা এই সমস্ত অপশাসন এবং খুনের সঙ্গে জড়িত, আপনি তাদেরকে বিচার করুন। ব্যারিস্টার মাহফুজুর রহমান, একটু জানতে চাই যে কোনো আন্দোলন সংগ্রাম যখন আমরা বিগত সময়ে দেখেছি, আমরা দেখেছি যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক বয়ান রয়েছে। সেখানে ইতিহাসের যাদের দায় রয়েছে তাদের রাজনৈতিক বয়ান কতটা গ্রহণযোগ্য? না দেখুন, এখানে যে সত্যটা হয় আর কি, সেটাকে যদি রাজনৈতিক পারপাসে ইউজ করা হয় তাহলে তো এটা আসলে কাম্য না। ঠিক আছে, আমার সহ-আলোচক ভাই, আমি জানি না এই হেফাজত ইসলামের যে মারা গেছে এটা নিয়ে বারবার কেন উনি এটাকে এইভাবে কথা বলছে আমি বুঝতে পারছি না। তবে হেফাজত ইসলামের 5ই মে 2013 সালের যে ঘটনা, এই ঘটনাতে কিছুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাহেব উনি একটা স্টেটমেন্ট দিয়েছে। ওখানে বলেছে সরাসরি 32 জন কিন্তু মারা গেছে। তো উনি যে একটা কথা বলেছে ওটা তো না জেনে কথা বলেনি। সো এখানে দেখেন, এখানে সত্যটাকে সত্য বলতে হবে, তাই না? এখানে যা কিছু হচ্ছে, এখানে আপনার এই হেফাজত ইসলামের যে সমাবেশ হয়েছিল শাপলা চত্বরে, এখানে যে হত্যাকাণ্ড করা হয়েছিল সেটা তো হয়েছিল।
এখানে 24-এ আমাদের যে 24-এর যে গণ আন্দোলন, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, কিছুদিন পর হয়তো বলা হবে এই রাজনৈতিক যে চক্কর, এই চক্করে বলা হবে যে হয়তো 100 জনও মনে হয় মারা যায়নি, এরকমও হয়তো বা ভবিষ্যতে শোনা যাবে। আসলে এগুলো ঠিক না, উচিত না। যা হয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। 52-র ভাষা আন্দোলন বলেন, 1969-এর আপনার আইন বিরোধী আন্দোলন বলেন, 71-এর যুদ্ধ বলেন, 2024-এর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন বলেন, 1990-এর স্বৈরশাসনের এরশাদের বিরুদ্ধে আন্দোলন, এগুলো কিন্তু এগুলো আমাদের রাজনৈতিক অংশ, এগুলো আমাদের ইতিহাসের অংশ। এগুলোকে অস্বীকার করা এবং এগুলোকে নিয়ে রাজনীতি করা, এটা আমার মনে হয় কোনোভাবে কাম্য না। আমাদেরকে, আমি কিন্তু বারবার বলি, আমি কিন্তু অপটিমিস্টিক টাইপের একজন মানুষ আর কি। এত ফ্যাসিমিস্টিক হলে আমাদের হবে না। আমরা মানুষকে সুযোগ দিতে হবে, করতে দিতে হবে। একটা গভর্নমেন্ট এসেছে, তাদেরকে আসুন আমরা সাহায্য সহযোগিতা করি। 24-এ এই 2 বছরে আমরা হয়তোবা যা চেয়েছি হয়তোবা পাইনি, আমরা আশা করি সামনে পাবো, বা পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। এই গভর্নমেন্টের কি কি ভুল আছে সেই ভুলগুলোকে আমরা ধরিয়ে দিই, বা এই গভর্নমেন্ট কিভাবে কাজ করলে আরো ভালো হতো জনগণের জন্য সেটাকে আমরা ধরিয়ে দিই। আমি কিন্তু শুরুতেই বলেছি যে দেখেন, এখানে আইন শৃঙ্খলার অবনতি কিন্তু হয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কিন্তু, সালাউদ্দিন সাহেব কিন্তু পার্লামেন্টে কনফেস করেছে যে হ্যাঁ, এখানে আমাদের এটা স্বীকারোক্তি যে হ্যাঁ, এখানে আইনের অবনতি হয়েছে। সো দেখেন, এখানে এই যে সত্য বলার যে প্রক্রিয়াটা, এটা আমাদের সকল রাজনীতিবিদদেরকে শিখতে হবে। হ্যাঁ, অনেকে এগুলাকে আসলে ধরেন পলিটিক্যালি ইউজ করতে চায়। একজন একটা স্টেটমেন্ট দিল, এই স্টেটমেন্টকে ধরে পলিটিক্যালি আরেকটা স্টেটমেন্ট দিয়ে দিতে চায়। এটা আসলে এগুলো পলিটিক্যাল বক্তব্য। দেখেন, এখানে এই যে কিছুক্ষণ আগে আপনার আজকের যে টপিকস, এই টপিকসে কিন্তু বলা হলো যে আপনার যে শেখ হাসিনা ফিরে আসবে বলা হচ্ছে আর কি, যে উনি এই রয়টার্সে বক্তব্য দিল যে উনি ডিসেম্বরে দেশে ফিরবে আর কি। এটা নিয়েও কিন্তু আপনার এই চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, উনি কিন্তু বলেছে যে এগুলো, এটা যে আপনি ডিসেম্বরে আসবেন কি জানুয়ারিতে আসবেন, আমরা তো আপনাকে কালকেই চাই। আপনার এই রাজনৈতিক স্ট্যান্ডবাজি কথাবার্তা ত্যাগ করুন এবং দেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়াটাকে ত্যাগ করুন। অসংখ্য ধন্যবাদ। এগুলো আসলে বুঝতে হবে আমাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি। ফারুক হাসান, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কি পুরোপুরি রাজনৈতিক স্ট্যান্ডবাজি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তার আগে মাহবুব আজিজ ভাইয়ের কয়েকটা প্রশ্নের উত্তর দিতেই হয়। দেখেন, তিনি প্রথমে আমাদের এই সংসদকে বিগত আওয়ামী আমলের আমি ডামি মামির যে সংসদ, এই সংসদের মতো করে তুলনা করেছেন। আমি মনে করি এটা এক প্রকারের ধৃষ্টতা। কারণ আওয়ামী লীগের বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিয়ে ওই পার্লামেন্ট বানাই নেই। আর এই বর্তমান যে নির্বাচন এবং নির্বাচিত সরকার এবং পার্লামেন্ট, এই পার্লামেন্ট জনগণ কর্তৃক নির্বাচিত। দেশের 65% মানুষ সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ব্যালটের মধ্য দিয়ে এই পার্লামেন্টকে তারা গঠন করেছে। সুতরাং আপনি ওই 14, 18 কিংবা 24 সাল মার্কা পার্লামেন্টের সাথে আপনি যখন একটা নির্বাচিত পার্লামেন্টকে তুলনা করবেন, তখন বুঝতে হবে যে এখানে আপনি কি উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য দিচ্ছেন। সুতরাং আমি আহ্বান জানাবো, যারা এই নির্বাচিত পার্লামেন্টকে ওই বিগত ফ্যাসিবাদী আমলের মামি ডামি মার্কা নির্বাচনের সাথে তুলনা করবে, আপনারা একটু শোধরান, কিংবা এই ধরনের বক্তব্য দয়া করে আর জাতির সামনে উপস্থাপন করবেন না। এবার আসেন, জুলাই গণঅভ্যুত্থানে অনেকেই আঙ্গুল ফুলে বট গাছ কলা গাছ হয়েছে, একবারে সত্য, এটা আমরা অস্বীকার করব না। যেভাবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমরা অনেককেই দেখেছি যে জনগণের সম্পদ লুটপাট করে, যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন তাদের সম্পদ লুটপাট করে আঙ্গুল ফুলে কিন্তু বট গাছ হয়েছিলেন। তো এই যে একটা শ্রেণী, এই একটা শ্রেণী কিন্তু সবসময় চেতনাটাকে বিক্রি করে, চেতনাটাকে ব্যবসায়ের হাতিয়ার হিসেবে বানিয়ে তারা কিন্তু লাভবান হয়েছে। 71-এর পরে হয়েছে, 24-এর পরে হয়েছে। এখন আপনি ওই গোষ্ঠীটাকে সামনে রেখে যদি মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করেন, আন্ডারমাইন করার চেষ্টা করেন, এটা কি কোনো গ্রহণযোগ্য হবে? আমরা তো মেনে নেব না। মহান মুক্তিযুদ্ধ আমাদের পবিত্র অর্জন। যে মুক্তিযুদ্ধ আমাকে স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, পতাকা দিয়েছে, সেই মুক্তিযুদ্ধকে নিয়ে কেউ যদি কটাক্ষ করার চেষ্টা করে, আমরা তো বরদাস্ত করব না। ঠিক একইভাবে 2024 সালের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান আমাদেরকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে, আমাদেরকে ফ্যাসিস্ট দুঃশাসন থেকে মুক্তি দিয়েছে। হ্যাঁ, এই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে হয়তো কতিপয় ব্যক্তি লাভবান হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। তার মানে এই নয় যে ওই 3, 4 জন, 5 জন বা 100 জনের কারণে আমার পুরো গণঅভ্যুত্থান কলঙ্কিত হবে। নো, এটা বলার সুযোগ নেই। কিন্তু কতিপয় আওয়ামী প্রেমিক এখনো রাজনীতির মাঠে রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, গণমাধ্যমে রয়েছে, তারা এরকম নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে এই গণঅভ্যুত্থান মানে রসাতলে লেগেছে, এই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। মানে জিনিসটাকে এমন ভাবে রং চং লাগিয়ে চিত্রায়ন করার চেষ্টা করে যেন এই গণঅভ্যুত্থান করাটাই মহাপাপ। এটা একটা বাস্তবতা।
এরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনি স্পেসিফিক ভাবে বলেন যে এই যে গণঅভ্যুত্থানকে ব্যবহার করে অমুক অমুক নেতা হাজার কোটি টাকা লুটপাট করেছে, মালিক হয়েছে। হ্যাঁ, আমাদের বিদ্যমান আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। দুদক আছে, প্রশ্ন করেন কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো না, সে 100 কোটি টাকা মেরে দিয়েছে। এই প্রশ্নগুলো করতে হবে আপনাকে। কারা কিন্তু আপনি গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে, কি তাদের উদ্দেশ্য? যারাই করুক, সেটা আমার দলের করুক, বিএনপির করুক, জামাতের করুক, এনসিপি করুক, হোয়াট এভার, যারাই করবে তারাই কালপ্রিট, তারাই অপরাধী। এখানে দলমত বিবেচনার বিষয় না, কিন্তু আপনাকে পয়েন্ট আউট করে দেখাই দিতে হবে যে অমুক ব্যক্তিটি এই যে এত কোটি টাকা লুটপাট করেছে, কেন তার বিচার হলো না। আপনি এভাবে প্রশ্ন করেন, কিন্তু আপনি এমন ভাবে এটাকে একটা নেগেটিভের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছেন যে গণঅভ্যুত্থান করাটা আসলে এদেশের জনগণের ভুল হয়েছে, এরকম একটা অবস্থা। এবার আসেন, মাহবুব আজিজ ভাই গণজাগরণ মঞ্চ নিয়ে অনেক কথা বললেন। ওই সময় 13 জন ব্লগার হত্যা হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিরোধিতা করেছি এবং বিচার চেয়েছি। অনেক ঘটনার বিচার হয়েছে এবং অনেকগুলো এখনো বিচারাধীন অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু উনি এই গণজাগরণ এবং ব্লগার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই জিনিসটাকে এমন একটা ফ্রেমিং করার চেষ্টা করলেন যে শাপলা চত্বরে কিছুই হয় নাই, ওখানে কিছু আলেম গিয়েছিল দেশ বিরোধী কর্মকাণ্ড করার জন্য, তাদের উপরে কোনো হামলা হয় নাই, তারা মারা যায় নাই, হয়তো 2-4 জন সেখানে নিহত হয়েছেন, এর ব্যবস্থা। অথচ দেখেন, এই যে আমি নিউজটা এখনই বের করলাম, দৈনিক প্রথম আলো নিউজ, চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, তিনি বলছেন শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে 57 জন, আপনি 37 বলেছেন, 57 জন, এই যে দেখেন 57 জন মানুষ। আমি যদি মাহবুব আজিজ ভাইয়ের তথ্যটা ধরেও নেই, 13 জন ব্লগার হত্যা হয়েছে, তার অপোজিটে এই শাপলা চত্বরকে কেন্দ্র করে 57 জন মানুষকে হত্যা করা হয়েছে। আপনি 13 জন ব্লগারের বিচার চান, কিন্তু শাপলা চত্বরের ওই 57 জন আলেম ওলামা যারা একবারে নিরীহ নিরপরাধ, বিন্দু পরিমাণ অপরাধের ফোঁটা যাদের গায়ে লাগে নাই, তাদের মাথায় ছিল পাগড়ি আর টুপি, তারা সেখানে গিয়েছে নির্দিষ্ট কিছু দাবিকে কেন্দ্র করে। তারা তো প্রকাশ্যে দাবিগুলো বলেছে। তারা কি জঙ্গিবাদ মানে ওই উৎপাদনের জন্য গিয়েছিল না, তাদের স্পেসিফিক দাবি ছিল কয়েকটা, খুব সম্ভবত 14টা 15টা দাবিকে কেন্দ্র করে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ হয়েছিল। আপনারা এই জিনিসটাকে কি করলেন, গণজাগরণ মঞ্চ আর হেফাজতের এই কর্মসূচিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হলো। অথচ আমরা জানি যে জামাত ইসলাম আর হেফাজত ইসলাম টোটালি ভিন্ন। হেফাজত ইসলাম জামাতকে দেখতেই পারে না, সেখানে জামাতের নেতাদের ফাঁসির জন্য আন্দোলন হচ্ছে আর হেফাজত তাদের পক্ষে দাঁড়াবে, এটা তো একটা পাগলও বিশ্বাস করবে না ভাই। কারণ হেফাজত তো জামাতের পক্ষেই না, তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে জামাতের কর্মকাণ্ড আমরা পছন্দ করি না। তাহলে সে হেফাজতে ইসলাম জামাতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে ওই শাপলা চত্বরে সমাবেশ করবে, এটা মানে কে বিশ্বাস করবে? আমি তো জানি না। কিন্তু বর্তমান বাস্তবতায় ফারুক হাসান এই যে হাসিনার ফিরে আসার পরে আত্মসমর্পণের ঘোষণা, যদি এই সংগঠনের জন্ম দেবে কিনা, আমি প্রশ্নটি রাখছি। আবার বিরতির সময় হয়েছে, আমি বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব ফারুক হাসান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, শেখ হাসিনার হঠাৎ ফিরে আসার ঘোষণা, আত্মসমর্পণের ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি কিনা? ধন্যবাদ আপনাকে। তার আগে আমি এর আগের যে টপিক, সেই টপিকে একটা পয়েন্ট শেষ করেই যাচ্ছি। ধরুন, এই যে আমরা বারবার বলার চেষ্টা করছি এই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে অমুকে 100 কোটি টাকার মালিক হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমার কথা হচ্ছে, এরকম গদবাঁধা বক্তব্য না দিয়ে আপনি স্পেসিফিক পয়েন্ট আকারে বলেন অমুক নেতা এত কোটি টাকা লুটপাট করেছে। যেমন ধরেন, আজকে জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী উত্থাপন করেছেন যে ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 বছরে খাবারই খেয়েছেন 35 কোটি টাকা। চিন্তা করে দেখেন। অথচ এই যে ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী লেডি ফ্রাউন যাকে আমরা বলে থাকি, তিনি যে 35 কোটি টাকা 1 বছরে খাইলেন, তখন তো আপনারা সাংবাদিকতা করেছেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক বক্তব্য রেখেছেন, গরমও করে দিয়েছেন অনেকে। তখন তো এই প্রশ্নটা করেন নাই যে এই 35 কোটি টাকা একজন ব্যক্তি কেমনে খায়, প্রশ্নটা করেন নাই। আমি মনে করি এটা আরো কম হয়েছে, কারণ ওনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বোধহয় ওনার খাবারের বিলটা একটু বেশি হওয়ার কথা। অথচ ওই সময় আমরা দেখলাম মুজিব বর্ষ নামে একটা বর্ষ বলে পালন করা হবে, বাজেট কত 1000 কোটি টাকা। আজকে পার্লামেন্টে উত্থাপন হয়েছে এই কথাগুলো। একবারে এই যে হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, এই লুটপাট তন্ত্রের বিরুদ্ধে আমরা কিন্তু সেরকম বক্তব্য বিগত সময়ে দেখি নাই। ডানপন্থার কথা আমার মাহবুব আজিজ ভাই বললেন, দেখেন ডানপন্থা, বামপন্থা, মধ্যপন্থা এগুলো নিয়ে খুব একটা আমাদের মাথা ব্যথা নেই। বাংলাদেশে যদি বামপন্থার রাজনীতি থাকতে পারে, অবশ্যই ডানপন্থার রাজনীতি থাকবে। কিন্তু আমরা বিরোধিতা করবো কোনটার? উগ্রপন্থা, জঙ্গিবাদ এবং দেশ বিরোধী কর্মকাণ্ডের। কেউ যদি এই ডানপন্থার নামে উগ্রবাদী কোনো কর্মকাণ্ড চালায়, দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড চালায়, অবশ্যই সেটা রাষ্ট্রদ্রোহ অপরাধ, সেটার কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না এবং এটা আমরা মেনেও নেব না। আবার একই সাথে কেউ যদি ডানপন্থাকে ব্যবহার করে এখানে কোনো উগ্রবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, জঙ্গিবাদকে এখানে লালন করার চেষ্টা করে, এটাও কখনোই গ্রহণযোগ্য হবে না। সুতরাং ডানপন্থা, বামপন্থা বলে যারা এখন ধরেন যে ঢিকর তুলছে, এরা কিন্তু ওই 70-80 দশকে বামপন্থার যে উত্থান হয়েছিল, ওই উত্থান নিয়ে কিন্তু খুব একটা
তারা কথা বলে না, এই হচ্ছে তাদের অবস্থা। এটা স্রেফ একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজির মধ্য দিয়ে তারা যাচ্ছে আর কি। এখন ধরো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিয়েছে। ঘোষণাটা কোথায় দিয়েছে? একটা আন্তর্জাতিক গণমাধ্যমে। তিনি মাঝে মাঝেই দেখি তার ভয়েস কল রেকর্ড আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে, অথচ তিনি চাইলে তো একটা ভিডিও মানে ছাড়তে পারেন। উনার চেহারাটা আমরা একটু দেখতে চাই, মুখের অবয়বটা। আসলে আমরা তো দেখি নাই উনাকে প্রায় 2-2.5 বছর ধরে। আমি এক জানি লাইনে না। শেষ করতে হবে, হ্যাঁ, একবার ফারুক শেষ করি। ধরেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, ওই ইরান থেকে পালিয়ে যাওয়া রেজা পাহলভি 40 বছরে 40 বার ঘোষণা দিয়েছিলেন দেশে ফিরবেন, পারেন নাই। সুতরাং উনি মাত্র ঘোষণা দিয়েছেন, আমরা দেখি আরো কয়েক বছর ওয়েট করি, তাহলে বুঝতে পারবো। এখানে আসলে দুটো কারণ। নাম্বার 1, তিনি আসলে ইন্ডিয়াতে থাকতে পারবেন কিনা আমার ধারণা ইন্ডিয়ান সরকার তাকে নিয়ে মারাত্মক রকমের একটা অস্বস্তিতে রয়েছে। কেন? যেহেতু বর্তমান নির্বাচিত সরকার অনেকটাই আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে ডিপ্লোম্যাটিক পলিসি এবং কূটনীতি, এটা কিন্তু তারা সেট করে ফেলেছে। এবং প্রথম রাষ্ট্রীয় সফর দিল তারা মালয়েশিয়া হয়ে চায়না। এটা কিন্তু ইন্ডিয়া ভালোভাবে নিতে পারেন নাই। কেন নিতে পারেন নাই? তারা বুঝতে পারছে যে একমাত্র হাসিনাকে আমরা রাজকীয় সম্মানে রাখার কারণেই কিন্তু আজকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা তরল হচ্ছে না। ভারত সরকার শেখ হাসিনাকে রাখতে চাইছে না বলেই কি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা? আচ্ছা, এর আগে আমি এই নিয়ে তো অনেক কথা হলো যে কি কারণে আমি হঠাৎ করে হেফাজত নিয়ে কথা বলছি। আসলে হেফাজতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি কোনোভাবেই কিন্তু যে কোনো হত্যারই বিরোধিতা করছি, এবং সেখানে বিচারের যে ব্যবস্থা সেটা সকলের জন্য সমানভাবে থাকতে হবে। কিন্তু এভাবে বয়ান তৈরি করে, যেটা হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ সাহেবের কথা তো আমি শোনালাম, উনি একজন তৎকালীন নেতা ছিলেন, তার ভিডিওটি শোনালাম। এখন সেই জায়গাতে আমরা যখন তখন কর্তব্যরত সাংবাদিক ছিলাম, ভাই আমরা কর্তব্য আইন শৃঙ্খলা বাহিনী করতে, ভাই আমি আপনার সময় একটি কথাও বলি নাই। যখন খালেদা জিয়াকে এই আইন শৃঙ্খলার বাহিনীর লোকজনই তো বলেছিল 2 কোটি টাকা উনি তহসিল করেছিলেন, এবং 8 বছরের এই সাজা তো এই আইন শৃঙ্খলার বাহিনী দিয়েছিল। কারণ আমাদের বিচার ব্যবস্থা কোন সময় কি করে সেটা আমরা জানি, কিভাবে কোন সরকারের আমলে কোন ট্রাইব্যুনাল কথা বলে আমরা জানি না। এবং সেই জন্যই আমি বলছি যে এই সাম্প্রদায়িক যে শক্তিটাকে, এটাকে বিশেষভাবে আস্কারা দিয়েছে হচ্ছে অন্তর্বর্তী সরকার, ইন্টেরিম সরকার, এবং তারা আস্কারা দিয়ে প্রধান বিরোধী দল হিসেবে যা এখানে সংসদে বসিয়ে দিয়েছে। যাদের ভোট 3 থেকে 6% হয়, তারা কি করে সর্বশেষ গ্রাহ্য ভোট যারা পেয়েছে, বিএনপি বা আওয়ামী লীগের 40% ভোট করে তারা পেয়েছে গত সবগুলো গ্রাহ্য নির্বাচনে, সেইখানে কি করে জামাতের ভোট এত বেশি বাড়ে, সেটা আমাদের একটা সন্দেহ, এবং সেই সন্দেহের সম্পূর্ণ যৌক্তিক কারণ আছে। এবং আমাদের যে বর্তমান সরকার, তাকে এটা বুঝতে হবে যে এই যোগ্য এবং দক্ষ বিরোধী দল না হলে কি অবস্থা দাঁড়ায়। আপনি সংসদে কি হাম নিয়ে কোনো আলোচনা শুনেন? আপনি সংসদে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে কোনো আলোচনা শুনেন? এই আলোচনা কি সরকারি দল করবে কিনা? কারণ সরকারি দল তো এক ধরনের কৃতজ্ঞতা বোধে আচ্ছন্ন। তারা তো অন্তর্বর্তীকালীন সরকারের খাওয়া দাওয়া নিয়ে কথা বলে না, তারা তো সেই নিয়ে লুটপাট করে না। এই আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে তো রিপোর্টই এসেছে, বালিশকাণ্ডের রিপোর্ট এসেছে, একদিনই 4টা করে এই গণঅভ্যুত্থান তো হলোই এইসব কারণে। কারণ আমরাই সাংবাদিকরা লিখেছি যে আওয়ামী লীগের কি কি দুঃশাসন হয়েছে, সেই জন্য গণঅভ্যুত্থান হয়েছে। সেইগুলো বারবার আপনারা সামনে আনছেন কি কারণে? কারণ আপনাদের প্রিয় দলকে আওয়ামী লীগ দুঃশাসন করেছেন দেখে আপনারা এগুলো করবেন। তিনি 35 কোটি টাকা খেয়েছেন দেখে কি আপনাদেরও খেতে হবে? সরি, আপনারা খেতে পারবেন না এই কারণে, কারণ এটা একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা তৈরির জন্য ভোটাররা আপনাদেরকে সংসদে পাঠিয়েছে। সেইখানে বসে যদি আপনারা আম বিনিময় করেন এবং হাম নিয়ে কথা না বলেন, তখন আমরা প্রীতিময় সম্মেলনের কথা বলবোই। জি, কি বললেন? শেখ হাসিনা প্রসঙ্গে যে প্রশ্নটি রেখেছিলাম, এটা আসলে এক ধরনের, আমি মনে করি রাজনৈতিক এক ধরনের আচরণ সকল পক্ষ থেকেই, মূল ঘটনাটাকে পাশ কাটিয়ে। শেখ হাসিনা তো এখানে এখন আর প্রাসঙ্গিকই নয়। শেখ হাসিনা যদি নিজে চলে যেতে পারেন, কিভাবে গিয়েছেন সেটা তো রাষ্ট্রীয়ভাবে আমরা জানি না এখনো। এইটা কি পালিয়ে যাওয়া বলে? একটা রাষ্ট্রীয় বিমানে চড়ে কেউ পালিয়ে যায়? আবার তিনি যেভাবে গেছেন সেভাবেই যদি তাকে সরকার আনে, আমরা তো এই সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যাও শুনি নাই। যে সংসদে কি আমরা ব্যাখ্যা শুনেছি? আমরা তো শুনেছি খালি পালিয়ে গেছে। সকলের সামনে, এতগুলো লাইভ টেলিভিশনের সামনে সরকারি হেলিকপ্টারে উঠে পালিয়ে যায়, এটাই বোধহয় প্রথম। কিন্তু তাকে তো যেতে হয়েছে, বাধ্য তো তিনি হয়েছেন। তিনি যেহেতু বাধ্য হয়েছেন, তিনি তো নিশ্চয়ই স্বাধীন জীবন যাপন করছেন না। তিনি কি করে সেভাবে কথা বলছেন, কি করে তিনি মুখ দেখাচ্ছেন না, কেন তিনি? এবং তাদের ভিতরে আওয়ামী লীগের অহংকার এবং দম্ভও কমেনি আমরা দেখেছি। ভাই একটি কথা বলেছেন, ধৃষ্টতা, এইটাও কিন্তু আওয়ামী লীগের শব্দ। আপনি ওবায়দুল কাদের বলতেন, এত বড় স্পর্ধা, আপনি শেখ হাসিনাকে জবাবদিহিতা চান? এই ধৃষ্টতা, স্পর্ধা, এই শব্দগুলোর বিরুদ্ধেই 24-এর গণঅভ্যুত্থান। হ্যাঁ, আমরা চাই
আমরা সকলের জবাবদিহিতা চাই বলেই 24-এর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সেই জনাব আবু সাঈদ, পরিবর্তন ধন্যবাদ চাই। জানাচ্ছি। কোথাও কোনো ব্যারিস্টার কোনো মাহফুজুর শব্দের রহমান উত্তরে মিলন। ধৃষ্টতা শব্দের ব্যবহার করা যাবে চিফ না। প্রসিকিউটর ঠিক আছে। যেমনটি বলেছে, দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন, এক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানো হলে তিনি আত্মসমর্পণের সুযোগ পাবেন না। কিন্তু আমি একটু জানতে চাই যে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার সুনির্দিষ্ট আইনি বা কূটনৈতিক অগ্রগতিটা ঠিক কোথায়? দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 663টি ফৌজদারি মামলা হয়েছে এবং তার মধ্যে কিন্তু 453টি কিন্তু হচ্ছে হত্যা মামলা। এবং আমরা দেখেছি যে অলরেডি একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 17 নভেম্বর 2025 সালে ওনারকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সো উনি 2013 সালে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, এক্সট্রাডিশন ট্রিটি যেটাকে বলা হয় আর কি, যে পলাতক আসামি বা যারা থাকবে তাদেরকে নিয়ে আসার যে ব্যবস্থা, এটার আন্ডারে নিয়ে আসা যায় কিনা সেটা আরও রিভাইজ করতে হবে। এবং ওনাকে আসলে যেভাবে আসুক না কেন, আমার সমালোচক মাহবুব আজিজ সাহেব উনি অবশ্য হাসিনা পালাই গেছে এটা বলতে নারাজ আর কি, আমার কাছে যেটা মনে হলো, যেটা অবশ্যই ভুল কথা বা ভুল ব্যাখ্যা। এনিওয়ে, তো উনি যেভাবেই যাক না কেন, যেভাবেই আসুক না কেন, ওনাকে কিন্তু আগে আইনের আশ্রয়ে আসতে হবে, ওনাকে আগে কোর্টে যেতে হবে, কোর্টে যে আত্মসমর্পণ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাকে কোর্টে যে আত্মসমর্পণ করে তাকে বন্দী হতে হবে। তারপর উনি যদি আপিল করতে চায় আইনি প্রক্রিয়ায় সব কিছু হবে। কিন্তু ওনার আইনি প্রক্রিয়া কিন্তু একটা না, একটা যে শুধুমাত্র যে ফাঁসির রায় হয়েছে আইনি প্রক্রিয়া শেষ, আরও যে মামলাগুলো আছে সেই আইনি প্রক্রিয়াগুলো কিন্তু চলমান। সো আমি মনে করি উনি যে ফিরে আসবে যে কথাটা বলছে, এটা অবশ্যই ওই চিফ প্রসিকিউটর সাহেব যে কথাটা বলেছে, এটা একটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক স্ট্যান্ডবাজি এবং দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া বলে আমি অসংখ্য মনে করি। ধন্যবাদ জানাচ্ছি তিনজনকেই। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।